সো এই গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর 22তম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো গাইস, আগের পর্বে আমরা দেখেছিলাম যে জং হো জিন মানে নাহিদুর আগের এক্স বয়ফ্রেন্ড এসেছে ইজিনের কাছে, আর আমরা এটাও জানি যে সে লুকিয়ে থেকে ইজিন আর নাহিদুর কথা শুনেছে। তো সে ইজিনকে বলে আজকে অনেক দিন পর দেখা, তো আমরা কি 1 মিনিট কথা বলতে পারবো? আসলে আমার মনে হচ্ছে তোমরা দুইজন এখনো অনেক ঘনিষ্ঠ, মানে তুমি আর আমার কিউটি পাই। ইজিন যায় রেগে, এই তুমি কোন বিষয়ে কথা বলতে চাইছো? আসলে ব্যাপারটা হলো আমি কিউটি পাইকে ভুলতে পারছি না, আর তুমি যেহেতু তার অনেক ঘনিষ্ঠ, তাই তুমি কি ওকে বলতে পারবে যে আমি এখনো তার অপেক্ষায় আছি এবং তাকে বড্ড ভালোবাসি? তুমি তাকে ভুলে যাও, ওর অপেক্ষা করে কোনো লাভ নেই। কি কিন্তু কেন? তুমি নাহিদুর কাছে তেমন গুরুত্বপূর্ণ কেউ নও, আর তোমরা দুজন একসাথে সেই সময় আবার ফিরে পাবে এই আশা তুমি বাদ দিয়ে দাও এখনই। ওকে সাময়িকভাবে ফেন্সিং থেকে বরখাস্ত করা হয়েছে, তাই এখন সে অনেক কঠিন সময় কাটাচ্ছে। সো তুমি ওকে একা ছেড়ে দাও। আর হ্যাঁ, কিউটি পাই সেই ডাক নামটা আর ব্যবহার করবে না তুমি। আরে ভাই, আমার উপর রাখছো কেন? আমি কখন মজা করছি? আমি এখন আর কিউটি পাইয়ের ক্রাশ নই। এই এখন আবার কি বলতে চাইছো তুমি? মানে আমি তোমাকে শুধু এটাই বলতে চাইছি, কারণ আমার মনে হচ্ছে আমাদের ব্রেকআপের কারণ একমাত্র তুমি। আসলে একদিন হুট করেই সে আমাকে বলছে, ছুটি পাই চলো আমরা ব্রেকআপ করি। আমি গেলাম চমকে, বললাম কেন, কারণটা কি বলো আমাকে। আমি তোমার চেয়ে অন্য কাউকে নিয়ে বেশি ভাবি, তাই তোমার সাথে কন্টিনিউ রাখা আমার পক্ষে সম্ভব নয়। আর এই কথা শোনার পর আমি বারবার ভেবে পাগল হয়ে গেছি, আর আমি এটাও জানতাম সেই ব্যক্তি একমাত্র তুমি। আর আমি নিশ্চিত নাহিদু নিজেও জানে না সে কি ভুল করেছে। কিন্তু ইজিন, তোমার কি হবে? তুমি কি ওর সাথে খেলছো না? কি আমি খেলছি? খেলনা তো তুমি ওকে বানিয়েছো, তুমি ওর সাথে ডেটিং করেছো, তাই তোমার জানা উচিত ছিল যে তুমি কি করেছো। তুমি ওর চোখের চাহনি, অভিব্যক্তি, চিন্তাভাবনা, ওর মূল্যবোধ এই সব কিছু নিয়ে খেলেছো। তাই আজকের পর থেকে তুমি ওর থেকে দূরে থাকবে, ওকে? ইজিন, শেষবার তোমার সাথে দেখা হওয়ার পর থেকে এখন মনে হচ্ছে তুমি অনেক বদলে গেছো। আমার কিউটি ভাই তখন কার সাথে ডেটিং করছে, কি করছে তা তুমি মোটেও পাত্তা দাওনি বলে আমার মনে হয়েছিল। হ্যাঁ, আমি বদলে গেছি, আর আমার মনে হয় নাহিদুর সময় আমার চেয়ে বেশি মূল্যবান। তাই আমি চাই না ও কোনো খারাপ অভিজ্ঞতায় এক মুহূর্ত নষ্ট করুক, আর এটাই আমি ওর জন্য করতে পারি। আর হ্যাঁ, তুমি কি যেন বলছিলে সে জানে না ও কি করেছে? তার ওসব জানার দরকার নেই, কারণ আমি জানি। সো এখন তুমি আসতে পারো, ইউ ক্যান গো। কিন্তু গাইস, তাদের বলা এইসব কথা নাহিদু লুকিয়ে থেকে সব শুনে ফেলে এবং কে তার ভালো চায় আর কে তার খারাপ চায় সেটা বুঝতে পারে। তো গাইস, এদিকে জুনিয়র ন্যাশনাল ফেন্সিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এটা হচ্ছে রাউন্ড অফ 16, যেখানে ইএসজি ফেন্সিং করবে, যেখানে নাহিদু ইউরিম তাকে সান্ত্বনা দেয় যে আমরা সত্যি অনেক পরিশ্রম করেছি, আর তাই তুমি নিজের ওপর আস্থা রেখো যে তুমি পারবে। আমি সত্যি এটা করতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই পারবে, কারণ তোমার দেহ জানে তুমি এর জন্য কতটা পরিশ্রম করেছো। তাই এজি বেশি চিন্তা না করে নিজের শরীরের উপর বিশ্বাস রাখো যে আমাকে পারতেই হবে। এবং গাইস, এভাবেই তাকে উৎসাহ দেয় তারা, ফলে এজি পায় কনফিডেন্ট। পাশে আবার কোচ বসে দেখছে এদের তামাশা। যাই হোক, ম্যাচ শুরু হয়। তো ইএজি প্রথম থেকে খুব ভালো পারফর্ম করে এবং পয়েন্ট নিচ্ছে। তা দেখে নাহিদু বলে, ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাব, ইএজি কিভাবে করতেছে। আর এভাবে এই ম্যাচে ইএজি পয়েন্ট খালি নিতেই থাকে। নাহিদু বলে, ইউরিম আমি আর খেলা দেখতে পারছি না, আমি যে নার্ভাস হয়ে যাচ্ছি। তো গাইস, এভাবেই এক পর্যায়ে ইএজি হয় উইন। ব্যাস, হয়ে যায় সে খুশি, আর সবাই করে উদযাপন। ইয়েজি, তুমি পেরেছো, তুমি সবচেয়ে ভালো করেছো, সাবাস। ম্যাম ধীরে ধীরে কাছে গিয়ে বলে, ইয়েজি তুমি খুব ভালো করেছো। ধন্যবাদ ম্যাম, তুমি তোমার জীবনে লক্ষ্য অর্জন করেছো। তাই তুমি কেন কোয়ার্টার ফাইনালে খেলবে না? যেহেতু একজন ফেন্সার হিসেবে এটাই তোমার শেষ দিন। না কোচ, আমি এটা করতে চাই না। এখানে অন্য ফেন্সাররা যারা আছে তারা আজ আমার চেয়ে বেশি মরিয়া হয়ে আছে, আর তাই আমি ওদের সুযোগ কেড়ে নিতে চাই না ম্যাম। মনে হচ্ছে আমি আমার জীবনে যথেষ্ট ফেন্সিং করেছি। তাহলে ইয়েজি, ফেন্সিং ছাড়ার পর তুমি কি করতে চাও? ও নিশ্চিত নই, তবে কেক বানানোর চেষ্টা করতে চাই এবং একজন প্যাটিসেরি হতে চাই। হ্যাঁ, শুনে তো ভালোই লাগছে, কিন্তু ইয়েজি আজকের দিনটা অবশ্যই মনে রেখো যে তুমি কিভাবে একটা নতুন কিছু অর্জন করেছো তা কখনোই ভুলো না। আর আমি শুধু এটুকুই তোমাকে শেখাতে চেয়েছিলাম, এবং তোমার সকল কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। হাত দেয় বাড়িয়ে, ইয়েজি কাঁদতে কাঁদতে হাত মিলায়।
এই বোকামে তুমি কাঁদছো কেন, নিজের খেয়াল রেখো ওকে বলে গাইস কোচ নেয় মুখ ঘুরিয়ে, কারণ তারও চোখ যে করছে টলমলো। আর সবাই বুঝতে পারে তাদের কোচও কান্না করতেছে, কারণ যেই মেয়েটা এতদিন থেকে তার করা আদেশ মেনে চলছে, তারা পাশে থেকেছে, আর আজকে সেই মেয়েটাই চলে যাচ্ছে। সো গাইস বলা যেতেই পারে আজকে এটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল। তো এদিকে তাইয়াং হাই স্কুলে এই হালাই করে কি, সে স্টুডেন্টদের দাঁড় করিয়ে বলে, কিরে হারামজাদার দল, তোরা কি সুন্দরভাবে পোশাক না পরাটাকে খুব ভালো মনে করিস? হ্যাঁ, এই জন্যই তো তোদের এই অবস্থা। ও এখনই আমার সামন থেকে সরে যা। কিন্তু গাইস আমি এটা বুঝতে পারি নাই আজ অব্দি, স্যার বা ম্যাম যেই হোক তারা কেন খালি আমাদের ছেলেদেরকেই মারে, মাইয়াগো কেন মারে না? আমাগো অপরাধটা কি? ছেলে মেয়ের সমান অধিকার, তাই না? তাহলে মারি খাওয়ার সময় খালি আমরাই মারি খামু? হ্যাঁ, যাই হোক এর সমাধান আজ অব্দি হয় নাই, ভবিষ্যতেও হবে না বলে মনে হয়। তো আমরা দেখি শিয়ং দাঁড়িয়ে শুধু দেখে কিন্তু কিছু বলে না, কারণ বলে তো লাভ নাই, তাই না? শালা পুলিশ যে আছে সেও নাকি মাদার টোস্টের পক্ষে, তাই শিয়ং চুপচাপ পাশ দিয়ে চলে যায়। শিয়ং ওয়ান, ষষ্ঠ পিরিয়ডের পর কাউন্সেলিং অফিসে আসবা, কথা আছে। হেই তোরা দৌড়ানো বন্ধ কর, তোদের আমি দৌড়াইতে কইছি। হ্যাঁ, এখন গাইস কাউন্সেলিং রুমে সেই মাদার টোস্ট করে কি, সে একটা ক্যাসেট প্লেয়ার চালিয়ে দেয়, যেখানে শিয়ং তার পডকাস্ট করেছিল। কারণ আমরা জানি সে তার বাসায় বসে এভাবে রেডিও প্রোগ্রাম লাইভ করে, আর সেই লাইভে সে বলেছে, আমি শিয়ং ওয়ান, আজকে আমার এক বন্ধুকে আবার মারধর করা হয়। একজন শিক্ষক আছেন যিনি আমার বন্ধুর মুখে থাপ্পড় মেরে তার মাথায় পর্যন্ত আঘাত করে, আর শেষ পর্যন্ত আমার বন্ধুর ঠোঁট থেকে রক্ত বেরিয়েছিল। ছাত্ররা তখন দাঁড়িয়ে দেখছিল, কিন্তু এই শিক্ষক তার আচরণের জন্য এতটাই পরিচিত যে ছাত্ররা আর সাহস পায়নি তার সামনে যেতে। কিন্তু আমি শিয়ং ওয়ান, আমি তার এই বাজে আচরণের অবসান ঘটাতে চেয়েছিলাম, তাই আমি পুলিশকেও ফোন করেছিলাম, কিন্তু হারামিগুলা উল্টা আমারই দোষ খুঁজতে লাগলো। যাই হোক তাইয়াং হাই স্কুলে এই নির্যাতিত শিক্ষকের নাম হচ্ছে ইয়ং শিয়ং। এখন স্যার বলে, কি শিয়ং ওয়ান, তুমি দেখছি শোতে স্কুলের নামের সাথে আমার নামটাও অ্যাড করে দিয়েছো, নিজেকে তুমি কি ভাবো? হ্যাঁ, আমি কখনোই ভাবিনি তুমি স্কুলের একজন টপ ছাত্রী হয়ে এরকম কিছু করতে পারো। ওহ যাই হোক, এখন আমি বলবো তুমি শুনবা। স্কুলের আইনের ধারা 26, যে শিক্ষার্থী কোনো কর্মীদের অপমান করে বা স্টাফ কর্তৃপক্ষকে অবমাননা করে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হবে। স্কুল আইনের ধারা 27, যে শিক্ষার্থী কোনো আদেশ অমান্য করে বা সম্মিলিত পদক্ষেপে প্রচারণা দেয় তাকে বহিষ্কার করা হবে। আর শিয়ংওয়ান, তুমি একই সময়ে এই দুটোই করেছো। ও আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? তেমন কিছু না, তুমি আর কখনো রেডিও প্রোগ্রাম করবে না বলে ক্ষমা প্রার্থী একটা চিঠি লিখবে এবং সমাবেশের সময় স্টেজে উঠে সবার সামনে এটা পড়বে। আর তখন তোমার করা সমস্ত ভুল এক এক করে পুরো স্কুলের সামনে চলে আসবে এবং তুমি শিয়ং ওয়ান আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইবে। শিয়ং বলে, কিন্তু আপনি কি জিয়ংয়ের কাছে ক্ষমা চেয়েছেন? কি এই মেয়ে, কি বলতে চাও তুমি? রক্তপাত না হওয়া পর্যন্ত ওকে আঘাত করার জন্য আপনি কি ওর কাছে একবারও ক্ষমা চেয়েছেন? এই মেয়ে, আমি কেন ক্ষমা চাইব? সে তো স্কুলের নিয়ম ভঙ্গ করেছে, ওর তো কৃতজ্ঞ হওয়া উচিত যে আমি মাত্র কয়েকটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছি। ও তাহলে কি হামলার জন্য তার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত? হামলা? এই মুখ সামলে কথা বলো শিয়ং, আপনার হাত দেখুন, যদি হামলা না হয় তাহলে কি? শিয়ং ওয়ান, তুমি কি তোমার রেকর্ডে কোনো নাম লিখতে চাইছো নাকি? তুমি কি কলেজে যাবে না? কলেজে? হ্যাঁ যাবো তো, কিন্তু এমন স্কুল থেকে ডিপ্লোমা নিয়ে যাওয়াটা একটু বিব্রতিকর হবে। তাই স্যার আমি ক্ষমা চাইছি না, আর যেহেতু কোনো ভুল করিনি তাই কোনো চিঠিও আমি লিখছি না, সাথে আপনার স্কুলের এই হাস্যকর নিয়ম আমি মানছি না, আমি নিজেই এই স্কুল ছেড়ে দিচ্ছি। কি বললে? স্যার এই স্কুলের জন্য আমি খুবই লজ্জিত, তাই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। পরে আমি আমার মাকে নিয়ে আসবো। গুড বাই। বাসায় ফিরে মাকে সব বলে, মা ক্ষমা চেয়ে চিঠি লিখতে আমি যে পারবো না এবং ক্ষমা চাইতেও পারবো না। আর মা, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। মা বলেন, স্কুল ছেড়ে দেওয়াই কি একমাত্র পথ? অন্য স্কুলে বদলি হলে কেমন হয়? তার মানে আমি স্বীকার করছি যে আমি ভুল ছিলাম আর তাই যাব না মা? তাহলে কি গত বছরের করা তোমার সমস্ত কাজ নষ্ট করে ফেলতে চাইছো? তুমি কি তাহলে তোমার জীবন থেকে পুরো একটা বছর ফেলে দেবে? এটা কি তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ? হ্যাঁ মা, আই এম সরি। শিয়ংওয়ান, তুমি আমার মেয়ে, কিভাবে নমনীয় হতে হয় তা শিখতে হবে তোমায়। তুমি এই পৃথিবীতে বাঁচতে পারবে না যদি নিজেকে না ভাঙতে জানো। জানি মা, কিন্তু এখনো পারছি না। আই এম সরি মা।
ঠিক আছে খেতো না, আমি তোমার পাশে আছি, কালকে স্কুলে গিয়ে ওরে মজা দেখাবো আমি। ও তো আমারে চিনে না, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে শিয়ং। আসলে গাইস তোমার মতে কি মনে হয় শিয়ং যেটা করেছে সেটা কি ভুল? আসলে আমরা সবাই জানি কিছু স্কুল বা কলেজে এরকম কিছু হারামি থাকবেই, তবে আগেকার সময় এই ছাত্রদের উদুম কেলানি দেয়া, এমনকি কোনো ছাত্র তো মায়ের খাওয়ার ভয়ে স্কুলে আসার সাহসই পায়নি। আর আমি অন্যের কথা কি বলি, আমার নিজেরই সেম অবস্থা হয়েছিল। তবে বাটে পড়তাম আমি তখন যে স্কুলে না আসলে বাপে ধরে পিড়ায় আর স্কুলে আসলে সারি পিড়ায়, মানে কি যে একটা চাপের মধ্যে ছিলাম আমি। এমনকি একদিন হয়েছিল কি, মানে যখন আমি ক্লাস 9 কি 10 এ পড়ি, তো একদিন আমরা সবাই মাঠে লাইন ধরে পিটি করছিলাম বা জাতীয় সঙ্গীত গাইবো এরকম, কিন্তু আমরা যেহেতু একটু দুষ্টু টাইপের ছিলাম তাই মনোযোগ সেরকম রাখতে পারি নাই। ফলে একজন স্যার ছিল, তিনি যায় প্রচুর রেগে, তো তিনি এমনভাবে সবাইকে মারতে শুরু করে যে সবাই এক লাইন থেকে আর এক লাইনে যেতে শুরু করে। আর যে যে মায়ের খাইছে তার মধ্যে কেউ কেউ তো বেহুশ হয়ে পড়েছিল, কিন্তু আমি বাইসা গেছি কিভাবে জানো? তো এটা একদম শেষে বলবো। যাই হোক, এদিকে স্কুলে তাও আবার সেই স্পেশাল রুমে এরা তিনজন দারুণ মজা করছে, কিন্তু শিয়ং রয়েছে চুপ করে আর এদের কাণ্ড দেখে মনে মনে হাসছে যে চাইলে সেও তাদের সাথে মজা করতে পারতো, কিন্তু সেই সুযোগ যে আর নেই। জিয়ং বলে, কি ব্যাপার, কিছু হয়েছে? তাই সবাই চুপ হয়ে বসে পড়ে। তোমরা সবাই আমার রেডিও শো সম্পর্কে জানো তাই না? আমি আমার শোতে আমাদের স্কুল এবং মিস্টার শেওকে অপমান করেছি, কিন্তু মিস্টার শেও এটা জানতে পেরেছে, আর তাই আমি স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কালকে মা এখানে আসবে। নাইদু বলে, কি বলছো শিয়ং, স্কুল নিয়ে একটু অপমান করেছো বলে তুমি চলে যাবে? ইরম বলে, শিয়ংওয়ান তুমি এরকম করো না, আর হ্যাঁ তোমরা এখন থেকে এটা ব্যবহার করতে পারো, কেউ বাধা দিবে না, কিন্তু আমি কি এই চেয়ারটা নিতে পারি? ওটা যে আমার খুব পছন্দের। ঠিক আছে নিও। আর এমন দেখে জিয়ং একেবারে আটকে ওঠে, হাত ধরে টেনে নিয়ে আসে ছাদে। আসলে গাইস শিয়ংও জানে জিয়ং এরকমই কিছু করবে। শিয়ং, তুমি স্কুলকে অপমান করেছো বলে ছাড়ছো না, পুলিশকে কল করেছো বলে তোমাকে কোণঠাসা করা হয়েছে তাই না? আর মিস্টার শেও তোমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে কি, তাই তো? তুমি ভুল বলছো জিয়ং। না, আমি ঠিকটাই বলছি। তাহলে সে তোমাকে কি করতে বলেছিল? হ্যাঁ, স্কুল ছাড়তে হবে কেন? এটা এত দূরে কিভাবে এলো? জিয়ং, উনি আমাকে তার কাছে ক্ষমা চাইতে এবং ক্ষমা চেয়ে একটা চিঠি লিখতে বলেছিলেন, তাই আমি বলেছিলাম যে না, আমি এটা করব না। শিয়ং, তাই বলে তুমি স্কুল ছেড়ে দিচ্ছ? কেন এসব করছো তুমি? বাদ দাও। এসব কিছু আসলে আমার কারণে হয়েছে। না তা নয়, আমি আমার স্বার্থে এটা করেছি, তাই নিজেকে দোষারোপ করবে না তুমি। তুমি কি একবারও ভাবোনি তুমি ভাবে চলে গেলে আমার কতটা অপরাধবোধ মনে হবে? তুমি সবসময় ঠিক হয়েছিলে, কিন্তু এবার না। শিয়ংওয়ান প্লিজ, রেডিও শোতে আমার শিক্ষককে অপমান করার জন্য সরি, এবং আমি শোতে আর কখনো স্কুলের অপবাদ দেব না। আর আমাকে এটা লিখে সবার সামনে পড়তে হবে, তারপর আমাকে ক্ষমা চেয়ে মিস্টার শেওর কাছে মাথা নত করতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। জিয়ং, তুমি কি আমাকে এসব করতে বলছো? বলো বলো আমায়। জিয়ং চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। কেঁদো কেঁদো ভাব। জিয়ং প্লিজ কেঁদো না, আমি এবারও ঠিক আছি। তোমার একমাত্র দুর্বলতা হলো আমাকে তোমার বন্ধু হিসেবে ভাবা, কিন্তু আমি সব সময় তোমাকে সমস্যায় ফেলেছি, এটা সত্যি আমাকে কষ্ট দেয়। এই জিয়ং, তুমি কি মজা করছো? দেখো, এই কারণেই তোমার সাথে আমার বন্ধুত্ব, আর তুমি না থাকলে হয়তো আমি একঘেয়েমির কারণে এতদিনে আত্মহত্যা করতাম। তোমার কাছে এটা মজা লাগছে তাই না শিয়ং? হ্যাঁ, তোমার সাথে আমি মজা করতেই থাকবো, আর সেটা সব সময়। ফলে গাইস জিয়ং আরো ভেঙে পড়ে, শিয়ং গিয়ে জড়িয়ে ধরে, কিন্তু জিয়ং এর কান্না থামে না। জিয়ং প্লিজ কেঁদো না, আমি ঠিক আছি বললাম তো। আসলে গাইস এরকম বন্ধুত্ব রিয়েল লাইফে হয়তো সেভাবে খুঁজে পাওয়া যাবে না, আর সেদিক বিবেচনায় এদের ফ্রেন্ডশিপটা আসলেই জোস। পরের দিন সকালে শিয়ং তার মাকে নিয়ে আসে, কিন্তু গাইস ইনি যে আবার এমন সিরিয়াস মহিলা এটা আবার আমরা জানতাম না, কারণ আমরা জানতাম তিনি একদম সাদাসিধা ভদ্র টাইপের একজন মহিলা, কিন্তু না। তো তিনি বলেন, এটাই কি সেই স্কুল যেখানে বারবার ছাত্রদের উপর হামলা করা হয়? ওই তো বসে আছে সেই অত্যাচারী শিক্ষকটা। এই যে আপনি ক্ষমা না চেয়ে চাকরি টিকিয়ে রাখার চেষ্টা করছেন, হ্যাঁ? আর আমার মেয়েকে ক্ষমা চাইতে বলার সাহস কি করে হয় আপনার? এরপরেও আপনি নিজেকে শিক্ষক বলে দাবি করছেন। মা সাবধানে। হেডমাস্টার এসে বলে, ম্যাম ঠিক আছে, শান্ত হন। আপনি চুপ করুন। আমি কিভাবে শান্ত হতে পারি? আপনি ওনাকে সাপোর্ট দিয়েছেন, তার মানে আপনি তার পক্ষে। ম্যাম প্লিজ রাগ করবেন না। শুনুন, এমন বাজে একটা স্কুল ছেড়ে দিলে আমার মেয়ের জীবনে এর কোনো প্রভাবই পড়বে না, তাই কাগজপত্র নিয়ে আসুন, আমি এখনই সই করব। আর আপনি জিয়ং এর কাছে ক্ষমা চাইবেন, কারণ ও আমার ছেলের মতো। আর আপনি যদি তা না করেন তাহলে আমি আপনার সব আক্রমণের বিস্তারিতভাবে সবকিছু আনুষ্ঠানিকভাবে প্যারেন্টস অ্যাসোসিয়েশনে অভিযোগ দায়ের করব। আমি তো বিশ্বাসই করতে পারছি না
আমি আমার মেয়েকে কিনা এই ভয়ঙ্কর স্কুলে পাঠিয়েছি। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাগজপত্র কোথায়? নিয়ে আসুন। হেডমাস্টার ভয় পেয়ে যায় কাগজ আনতে। শিয়ং তো আবার মনে মনে খুশি, আমি বরং মায়ের পিছনে থাকি। বাবা, মা তো পুরাই ফাটিয়ে দিচ্ছে। এবার পরের দিন ক্লাসে সবাই শিয়ংকে যেতে বারণ করে। প্লিজ শিয়ং, যেও না। শিয়ং বলে, না তোমরা বুঝতেছো না, আমাকে তো যেতেই হবে। শিয়ং, তুমি ক্লাস ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমরা সবাই দারুণ সময় পার করেছি, প্লিজ যেও না। শিয়ং বলে, আমি আমাদের গ্র্যাজুয়েশন পার্টিতে একটা আশ্চর্যজনক ইভেন্ট করতে পারতাম, কিন্তু এখন এটা আমি মিস করব। তাই বন্ধুরা, আমাকে সে পার্টিতে আমন্ত্রণ জানাতে ভুলবে না। আর আমি এখনো ক্লাস ক্যাপ্টেনই আছি, ঠিক আছে? ফলে দুই একজন তো কাঁদতে শুরু করে, তবু শিয়ং বাই বলে যায় চলে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো। সো ক্লাস ক্যাপ্টেন এখন চলে যাবে, গুড বাই। এমনকি এরা বলতে শুরু করে, শিয়ংওয়ান, আমরা তোমাকে ভালোবাসি, তুমি অসাধারণ এবং আমরা তোমাকে অনেক মিস করব। বলে চলে আসে বাইরে। সাথে রয়েছে জিয়ং, সে বলে তুমি অনেক জনপ্রিয়। এতে কিন্তু আমার হিংসে হচ্ছে। শিয়ং বলে, না, এখন আমি চলে গেলে তুমি সবচেয়ে বেশি জনপ্রিয় হবে। সাথে এরকম বেশ কিছু কথা হাঁটতে হাঁটতে, জিয়ং তোমার এখন ভিতরে যাওয়া উচিত, একটু পরেই কিন্তু তোমার ক্লাস শুরু হবে। এতে জিয়ং কথা ঘুরিয়ে বলে, তো তোমার পরিকল্পনা কি? প্রথমে আমি আমার চুল কোঁকড়াবো, তারপর দেখি কি করা যায়। বলে যায় চলে। বাই জিয়ং। কিন্তু জিয়ং এর হয় মন খারাপ, কারণ তারা দুজনে এতদিন থেকে একসাথে রয়েছে, মজা করেছে, সময় কাটিয়েছে। এক কথায় বলতে গেলে দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল। যাই হোক, শিয়ং গেটের কাছে গেলে দেখতে পায় ইয়েজি ও বাইরে যাবে, কিন্তু দরজায় তালা লাগানো। এখন যাবে কি করে? দুজনে পড়ে যায় টেনশনে যে কি করবে এখন। তবে এরই মাঝে দুজনে হয় পরিচিত। সাথে শিয়ং জানতে পারে ইয়েজি নামের মেয়েটি আজকে ফেন্সিং ছেড়ে দিচ্ছে। সাথে ইয়েজিও জানতে পারে শিয়ং এর ব্যাপারটা। তো এরকম বেশ কিছু কথার মধ্যেই দুজনে ভালো বন্ধু হয়ে যায় এবং বুদ্ধি খাটিয়ে দুজনে গেটের উপর দিয়ে বেরিয়ে আসে। আর তখনই দেখে ইউরিম আর নাহিদু কি যেন করছে। তো এদেরকে বাইরে দেখে দুজনে তো অবাক, কিরে এরা বের হলো কিভাবে? আমি তো ভালোভাবেই তালা লাগিয়েছিলাম। এখন এই কথা শুনে দুজনে যায় রেগে, কিন্তু কিছু করে না। আর তখনই এরা একটা কেক নিয়ে দুজনকে করে উইশ যে তোমরা আজকে থেকে একেবারে স্বাধীন। এবং এরই মাঝে তারা একটু খুনসুটি মজাও করে। সাথে দুজনে দুজনের ইউনিফর্ম স্কুলের ভিতরে দিয়ে দেয় আর বলে, যাও স্কুল, আজকে থেকে তোমায় বিদায় জানালাম। ফলে গাইস, এখন দুজনকে আমরা অনেক হ্যাপি দেখি। এরপর নাহিদু আর জিয়ং চলে আসে পরীক্ষা দিতে, মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। দাঁড়িয়ে আছে ইউরিম, ইজিন আর শিয়ং। কিন্তু গাইস, শিয়ং চুলের একই হাল করছে। যাই হোক, এদেরকে দেখে তিনজনে করে উইশ। এখানে ইউরিম জিয়ংকে একটা কাঁটা চামচ উপহার দেয়। জিয়ং তো খুশি। নাহিদু বলে, ইউরিম আমারটা কই? সরি নাহিদু, আর নেই। ব্যাস, মন তো হয়ে যায় খারাপ। তবে গাইস, আমরা কিন্তু জানি যে ইউরিম আর নাহিদু বেস্ট ফ্রেন্ড। তো সেই খাতিরে ইউরিমের উচিত ছিল নাহিদুকে কিছু দেওয়া। যাই হোক, তখনই ইজিন তাকে একটা জুস দেয় যে এটা খাও আর রিল্যাক্সে পরীক্ষা দাও, যেন 80 মার্ক তুলতে পারো। নাহিদু বললে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। বলে যায় পরীক্ষা দিতে। তো এরপর একদিন ইয়েজির বাসায় এরা সবাই জড়ো হয়ে আছে। আসলে এর কারণ হচ্ছে আজকে নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই তারা এখানে এসেছে। চলে আসি ইজিন, তোমরা এখানে কি করছো বে? এভাবে ভেঙ্গে চুরে আর কতদিন আসবে তোমরা? আর শিয়ং, চুল এরকম করেছে কেন? আমার তো আর সহ্য হচ্ছে না। কেন, এগুলো দেখতে কি খারাপ? কিরে তোর মা চুপ কেন? নাহিদু ইউরিম বলে, হ্যাঁ ভালোই তো লাগছে। জিয়ং বলে, ইজিন এখন এটা সমস্যা না, এসো বসো, এই পৃথিবী হয়তো এখন ধ্বংস হয়ে যেতে পারে। এরপরে সবাই বসে করছে আলাপ। নাহিদু বলে, তাহলে কি সত্যি পৃথিবী ধ্বংস হয়ে যাবে? সবাই বলে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ইজিন বলে, আমরাই প্রথম পৃথিবীর ধ্বংসের সাক্ষী হব। শিয়ং বলে, এটা অসাধারণ। নাহিদু বলে, আরে আমরা কি সবাই মরে যাব না? ইউরিম বলে, অসম্ভব, এখনো এমন অনেক কিছু আছে যা আমি চেষ্টা করতে পারিনি। এতে সবাই হয়ে যায় অবাক। জিয়ং বলে, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, বাড়িতে মা তো একা। হ্যাঁ আমারও সেম, বাবা জিও জুড়োতে গিয়েছে। শিয়ংও বলে, আমার মাও একা। তাহলে জীবনের শেষ মুহূর্তগুলো পরিবারের সঙ্গেই কাটাতে হবে, তাই আমি যাচ্ছি। সাথে এরা দুজনও বের হবে। জিয়ং বলে, নাহিদু তুমি যাবে না? বাড়িতে কেউ নেই, মা নিউজ ফ্ল্যাশের কারণে দেরি করে বাড়ি ফিরবে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি, সাবধানে থেকো ইজিন। আর হ্যাঁ, আগামী বছর দেখা হবে যদি পৃথিবী ঠিক থাকে তাহলে। বলে যায় চলে। এখন দুজনেই একা রয়েছে বসে, কি বলবে কি করবে বুঝতে পারে না। তখনই তারা টিভিতে নিউজ দেখতে শুরু করে, যেখানে বলা হয় আজকে নাকি পৃথিবী একেবারেই ধ্বংস হয়ে যাবে। ইজিন বলে, নাহিদু পৃথিবী তো এবার শেষ, তাই এই মুহূর্তে তোমার কি করতে মন চাইছে? নাহিদু বলে, কিছুই না। এখন এই নিউজ রিপোর্টার বলছে 2000 সাল আসতে আর মাত্র 10 সেকেন্ড বাকি। এরপর যদি কিছুই না হয় তাহলে আমরা 2000 সালে পা রাখবো। ফলে নাহিদু কি করবে বুঝতে পারে না, তাই ইজিনের দিকে তাকিয়ে ডিরেক্ট কিস করে দেয়। কিন্তু ইজিন সে এখানে কিছুই বলার সুযোগ পায় না, উল্টো সে আরো এটা উপভোগ করে। আর এই কিস করার সময় 10 সেকেন্ড পার তো হয়ে যায়,
কিন্তু পৃথিবী ধ্বংস হয় না। ফলে গাইস এই প্রজন্ম 2000 সালে ল্যান্ড করলো, তবে কিস করার পর দুজনের দিকে তাকায় ঠিকই, কিন্তু কেউ কিছু বলে না। আসলে গাইস নাইদো ভেবেছিল পৃথিবী তো শেষ হবে, তাই ইজেনরে কিস করেই মরে যায়, কিন্তু হলো তার ঠিক উল্টো, পৃথিবী ধ্বংস হলো না। মানে বলতে গেলে নাহিদুর 19 বছর বয়সে যে চুমু শুরু হয়েছিল তা শেষ হয়েছে ওর 20 বছর বয়সে। আর এটা এখন একটা নতুন বছর এবং একটা নতুন শতাব্দী। আর নাহিদুরও মনে হয় আমিও পরিবর্তন চেয়েছিলাম, ব্যাস হয়ে গেল। এবং গ্যাস এইভাবেই শেষ হয় এই পর্ব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এই কয়েকদিন ভিডিও দিতে পারি নাই কারণ আমি বাইরে ছিলাম। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে, সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।